নমস্কার, আমি সৃজা। আবারও ভোট, আবারও বিস্ফোরণ। কথা বলছি দিল্লির বিস্ফোরণ নিয়ে। 10ই নভেম্বর সন্ধেবেলায় বিস্ফোরক বোঝাই গাড়ি পৌঁছে যায় একেবারে দিল্লির লাল কেল্লা, যেটা গোটা ভারতবর্ষের যতগুলো হাই সিকিউরিটি জোন রয়েছে তার মধ্যে একটা অন্যতম জায়গা লাল কেল্লা। সেখানে বিস্ফোরক বোঝাই গাড়ি পৌঁছে যাচ্ছে, বিস্ফোরণ ঘটাচ্ছে এবং বেশ কিছু মানুষের প্রাণ চলে যাচ্ছে। যেখানে দিল্লির সরকার বিজেপির, কেন্দ্রের সরকার বিজেপির, দিল্লির পুলিশ বিজেপির, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপির, ইন্টেলিজেন্স ব্যুরো বিজেপির, এই সমস্ত কিছু বিজেপির, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকটা পর্যন্ত বিজেপির। কিন্তু তারপরেও তাদের কাছে কোনো খবর ছিল না। নিশ্চিন্তে বিস্ফোরক বোঝাই গাড়ি এলো, দিল্লির লাল কেল্লার মতন এরকম একটা হাই সিকিউরিটি জোনে পৌঁছে গেল, বিস্ফোরণ ঘটালো এবং মানুষ মারলো। ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম পুলওয়ামার সময়, মাত্র কয়েক বছর আগে 2019 সালে। ঠিক এভাবেই বিস্ফোরক বোঝাই গাড়ি একেবারে হাই সিকিউরিটি জোন, যেখানে সেনাবাহিনীর যে কনভয় যাচ্ছিল সেই কনভয়ের ভিতরে ঢুকে পড়লো এবং বিস্ফোরণ ঘটালো, সেনাবাহিনীর অসংখ্য সেনার প্রাণ কেড়ে নিল এবং তারপর হাওয়ায় মিলিয়ে গেল। এবং 2019 থেকে 2025 আমরা কিন্তু তার আর কোনো হদিশ পেলাম না যে সেই বিস্ফোরক বোঝাই গাড়িটা কোথা থেকে এলো, কারা চালাচ্ছিল, কারা এর ঘটনার পিছনে রয়েছে এবং তাদের আদৌ কোনো শাস্তি হচ্ছে কিনা। ঠিক একই রকম ভাবে 10ই নভেম্বর ঠিক একই ঘটনা ঘটলো। এই দুটোর মধ্যে যোগসূত্র কি জানেন? এই দুটোর মধ্যে যোগসূত্র হচ্ছে যে এই দুটো বিস্ফোরণের ঘটনা, মানে এই যে সেম প্যাটার্নের বিস্ফোরণের ঘটনা, দুটোই কিন্তু ঘটছে ভোটের আগে। বিস্ফোরণ এবং ভোট এ দেশে অন্ততপক্ষে বিজেপির সরকার যতদিন থাকবে ততদিন যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেটা আর নতুন করে বলার কিছু নেই। এ দেশবাসী হিসেবে এটা দেখে দেখে আমরা একেবারে অভ্যস্ত হয়ে গেছি। কেন বলছি এ কথা? কারণ 11ই নভেম্বর বিহারের দ্বিতীয় দফার ভোট। এবার আমরা যদি দেশের ভোট মানচিত্রটা একটুখানি খেয়াল করি তাহলে কি দেখব? তাহলে দেখব যে বিহারে অলরেডি প্রথম দফার ভোট হয়ে গেছে এবং সেখানে পোলিং হয়েছে প্রায় 64.something%, অর্থাৎ ইউজুয়াল যে ভোট পার্সেন্টেজ হওয়ার কথা তার থেকে বেশ খানিকটা বেশি। এবং আমরা এটা জানি যে যখনই ভোট পার্সেন্টেজ বেশি হয় তখনই সাধারণত শাসকের বিরুদ্ধে ভোট পড়ে। আর এমনিতেই বিহারকে কেন্দ্র করে বিজেপির যে অস্বস্তি সেটা দীর্ঘদিন ধরে চলছে। কারণ রাহুল গান্ধী যেভাবে আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বিজেপির ভোট চুরির পর্দা ফাঁস করছেন, তাতে বেশ কিছুটা চাপে রয়েছে বিজেপি বা মোদী সরকার। কারণ রাহুল গান্ধীর এই ভোট চোর গদি ছোড় এই যে স্লোগান, এটা শুধু বিহারের জন্য না, এটা গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে পপুলার হয়ে গেছে। আমরা এমনকি মণিপুরে পর্যন্ত দেখেছি, যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন সেখানেও কিন্তু মণিপুরবাসী নরেন্দ্র মোদীকে ভোট চোর গদি ছোড় বলে স্লোগান দিয়েছিলেন। অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে এই ভোট চোর গদি ছোড় এই যে স্লোগান, সেটা এতটা জনপ্রিয় হয়েছে এবং গোটা দেশের মানুষ যেভাবে ধীরে ধীরে পুরো সিনারিওটা বুঝতে পারছে যে মোদী সরকার আসলে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মোদীর সরকার কিন্তু যথেষ্ট চাপে। তার মধ্যে ওই যে বললাম পোলিং পার্সেন্টেজ বেশি হয়েছে, আর পোলিং পার্সেন্টেজ বেশি হওয়া মানেই সেটা যে শাসকের বিরুদ্ধে যায়, এটা মোটামুটিভাবে ভারতবর্ষের যে ভোট প্যাটার্ন সেটা আমরা দেখে এসেছি। তার মধ্যে কেন্দ্রীয় সরকারটা, মানে মোদীর কেন্দ্রীয় সরকারটা যাদের দয়াতে চলছে বা যাদের দক্ষিণাতে চলছে তার মধ্যে নীতিশ কুমার অন্যতম একজন। জেডিইউর সমর্থন না পেলে গত লোকসভা নির্বাচনের পরে মোদী ক্ষমতায় আসতে পারতো না, সরকার গড়তে পারতো না। কিন্তু এই নীতিশ কুমার, প্রথম কথা হচ্ছে ভারতের রাজনীতিতে একেবারে পাল্টুরাম, সেটা আমরা সকলেই জানি। উনি যে কখন কোন দিকে পাল্টি খেয়ে যাবেন সেটা আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই নীতিশ কুমার মাঝে মাঝেই কিন্তু পাল্টি খাচ্ছেন, মোদীর বিরুদ্ধে যাচ্ছেন। যার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে এই মোদীজির মাকে খারাপ কথা বলেছে, অশ্লীল কথা বলা হয়েছে, এই অভিযোগে বিহারে বন্ধ ডাকা হয়েছিল। আর সেই বন্ধকে কিন্তু সমর্থন করেনি জেডিইউ। অর্থাৎ নীতিশ কুমার কিন্তু মাঝে মধ্যেই মোদী গভর্নমেন্টকে চাপে রাখছে, মাঝে মধ্যেই মোদীর বিরুদ্ধে যাচ্ছে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে এই বিহারটাকে উদ্ধার করা মোদীজির পক্ষে বেশ খানিকটা চাপে রয়েছে। একদিকে ইন্ডিয়া জোট যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, দ্বিতীয়ত পোলিং বেশি হয়েছে এবং তার সঙ্গে অবশ্যই নীতিশ কুমার মাঝে মধ্যেই পাল্টি খাচ্ছে। সব মিলিয়ে বেশ খানিকটা চাপে মোদীজি। তো খুব স্বাভাবিকভাবেই যখনই এই
বিজেপির সরকার চাপে পড়ে তখনই একটা করে বিস্ফোরণ মোটামুটি ভাবে হয়, সেটা আমরা জানি। একদিকে যেমন এই বিহারের বললাম 11ই নভেম্বর সেকেন্ড ফেজ ভোট, সেটা তো আছেই। তার সঙ্গে আমরা যদি আপকামিং ভোটগুলোর দিকে তাকাই তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে ভোট রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম। এখন পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এই তিনটে রাজ্যকে আমি প্রথমেই ধরবো না, কারণ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত আসনের সংখ্যা প্রায় 87-88টা। তার মধ্যে এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার করা এবং তার সঙ্গে এসআইআর নিয়ে যেভাবে সমস্যা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসবে না। কেরালা, যেটা দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণ দিকে, এই অসভ্য বর্বর বিজেপি দল খাতাই খুলতে পারে না, ওরা জানে। কারণ সেখানে পরপর দুবার এলডিএফ মানে বামেদের জোট যে রয়েছে সেই জোটটা ক্ষমতায় এসেছিল, এবারে বামেদের জোট আবারও ক্ষমতায় আসতে পারে অথবা ইউডিএফ আসতে পারে। আর তামিলনাড়ুতে সেখানে ডিএমকে, কংগ্রেস, সিপিআইএম জোট রয়েছে এবং যথেষ্ট স্ট্রং জোট রয়েছে। আর যেই হোক না কেন বিজেপি অন্তত সেখানে খাতা খুলতে পারবে না, সেটা বিজেপি খুব ভালো করে জানে। অর্থাৎ যে চারটে রাজ্য, সেই চারটে রাজ্যের মধ্যে তিনটে প্রথম থেকেই চোখ বন্ধ করে হাত ছাড়া। তাহলে বাকি কি রইল? আসাম। কিন্তু আসাম যতই বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে হোক না কেন, আসামে কিন্তু একটা যথেষ্ট গন্ডগোল চলছে এই সিএ এনআরসি কে কেন্দ্র করে। সেখানে ডিটেনশন ক্যাম্পে অসংখ্য মানুষ গেছেন এবং তারপর থেকে যথেষ্ট পরিমাণে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সেখানকার মানুষের। এই সিএ এনআরসি কে নিয়ে যথেষ্ট পরিমাণে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ছিল সেখানকার মানুষের, এবং সেই ক্ষোভে কোথাও গিয়ে আহুতি দিয়েছে এই জুবিন গর্গের মৃত্যু। এই জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে যে তথ্য উঠে আসছে তা জুবিন গর্গের যে মৃত্যু সেটা স্বাভাবিক নয়, সেটাকে কেন্দ্র করেও কিন্তু আসামের মানুষ বিজেপির বিপক্ষে চলে যাচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে এই যে চারটে রাজ্যের কথা বললাম, যে চারটে রাজ্যে আগামী দিনে মানে 2026-এ ভোট আসতে চলেছে, সেই চারটে রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এই তিনটে রাজ্যে কোনো দূর দূর পর্যন্ত বিজেপির আসার সম্ভাবনা নেই, বিজেপি আসছে না। আর আসাম যেটা অলরেডি বিজেপি শাসন করছে, সেখানে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জমেছে মানুষের মনে, তাই আসাম যথেষ্ট টলমল, এবং হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও কিন্তু আসামের মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে, অভিযোগ রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? একমাত্র আশা ছিল বিহারটা, সেই বিহারের আশাটাও একটু একটু করে নিভে যাচ্ছিল, অন্ততপক্ষে প্রথম পর্যায়ের যে মানে ফার্স্ট ফেজের যে ভোটটা হলো সেই ভোটটা দেখার পরে। তাই অগত্যা একটা বিস্ফোরণ ঘটাতে হতোই এই মোদী সরকারকে, আর সেই কারণের জন্য এই বিস্ফোরণটা 10ই নভেম্বর সন্ধ্যেবেলা ঘটেছে এবং অসংখ্য মানুষ মারা গেছেন। এবার আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অনেকেই বলতেই পারেন যে এটা একেবারে অতি সরলীকরণ হয়ে যাচ্ছে, অত্যন্ত একটা সোজা সাপটা এক্সপ্লেনেশন হয়ে যাচ্ছে। এরকমটা নয়, হতেই পারে যে কোনো সময় শত্রুপক্ষ আক্রমণ করতেই পারে। তার মধ্যে অপারেশন সিন্দুর হয়েছে, সেই অপারেশন সিন্দুরের একটা প্রতিশোধ নাকি নেওয়া হচ্ছে, এরকম একটা কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেশ, আমি ধরে নিচ্ছি এটা অতি সরলীকরণ। তাহলে মোদী সরকার স্বীকার করে নিচ্ছে তারা অপদার্থ, কারণ আগেই বললাম স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকার থেকে শুরু করে আইবি সমস্ত কিছু মোদী সরকারের। এবং তারপর যদি তারা এই এত বড় বিস্ফোরণ, এবং সেটা লালকেল্লার মতন এরকম একটা হাই সিকিউরিটি জোনের বিস্ফোরণের খবর যদি তারা না পায়, তাহলে তারা যে অপদার্থ সেটা তারা স্বীকার করে নিক। হয় স্বীকার করে নিক যে মোদী সরকার আসলে অপদার্থ, স্বরাষ্ট্র মন্ত্রক আসলে অপদার্থ, তাদের কাছে কোনো খবর থাকে না এবং বারবার ধরে এরকম বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষ চলে যাচ্ছে, এদেশের মানুষকে মারছে। আর তা না হলে তারা স্বীকার করুক যে ভোটের জন্য এই বিস্ফোরণটা ঘটিয়েছে, কারণ এই দুটোর বাইরে তো আর কিছু হতে পারে না। হয় মোদী সরকার অপদার্থ, নয় ভোটের জন্য ঘটানো হচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা স্বীকার করে নিক ভারতবাসীর সামনে, তাহলেই তো মিটে গেল, তাহলেই আর এত গন্ডগোল থাকে না। আর আরো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলছিলাম, যে পাকিস্তানের নাম বারবার হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশপ্রেমের একটা ধ্বজা তোলার জন্য। তো সেক্ষেত্রে আমরা ভারতবাসী মোদী সরকারের কাছে একটা বিষয় আবেদন করতে পারি, পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটা জানার জন্য এই যে 11ই নভেম্বর সকাল 11টায় যে একটা ক্লোজ ডোর বৈঠক, এসবের কোনো দরকারই নেই। কারণ পাকিস্তান বিজেপির সব থেকে কাছের বন্ধু। অজিত দোভাল আমাদের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা, সেই অজিত দোভালের ছেলে সূর্য দোভাল, তার যে কোম্পানি টর্চ ইনকর্পোরেশন, তার যিনি সিইও সৈয়দ আব্বাস, তিনি পাকিস্তানের নাগরিক।
প্রয়োজন পড়লে তার সাহায্য নেওয়া হোক, জিজ্ঞাসা করা হোক পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে কিনা। আমরা জানি পাকিস্তানের লস্করি তৈবার জঙ্গি বিজেপির 2021 সাল পর্যন্ত বিজেপির জম্মুর আইটি সেলের হেড ছিল। সুতরাং লস্করি তৈবার সঙ্গে বিজেপির অত্যন্ত ক্লোজ সম্পর্ক। তো লস্করি তৈবাকে একটা ফোন করে খবর নিক এই ঘটনা ঘটিয়েছে কিনা। এমনকি লস্করের যে বিস্ফোরক সেটা আদানির পোর্ট দিয়েই পাচার হয়, তো আদানি একটা লস্করকে ফোন করে জিজ্ঞাসা করুক এই ঘটনা ঘটিয়েছে কিনা। এত ক্লোজ ডোর বৈঠকে তো দরকার নেই, কারণ পাকিস্তানের সঙ্গে বিজেপির যতটা ঘনিষ্ঠ সম্পর্ক এই ভারতবর্ষে আর কারোর এত ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে যদি বিজেপির তরফ থেকে পাকিস্তানকে জিজ্ঞাসা করে নেওয়া হয় তাহলেই ব্যাপারটা মিটে যেতে পারে। আর যদি পাকিস্তান এই ঘটনা ঘটিয়ে না থাকে তাহলে মোদী সরকার স্বীকার করে নিক, হয় মোদী সরকার অপদার্থ, তার স্বরাষ্ট্র মন্ত্রক অপদার্থ, সেই কারণের জন্য বারবার পুলওয়ামা থেকে লালকেল্লা এই সমস্ত ঘটনা অত্যন্ত সহজে ঘটিয়ে ফেলছে জঙ্গিরা। আর তা না হলে স্বীকার করুক যে আসলে বিস্ফোরণকে কেন্দ্র করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপির সরকার। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের ভারতবাসীর কাছে স্বীকার করে নিক, তাহলেই তো সমস্যা মিটে যায়।